জামাতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী বললেন মির্জা ফখরুল। আগামী 5 বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ বললেন নজরুল ইসলাম খান। জানাবো রয়টার্সের প্রতিবেদন, নির্বাচন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো গোপালগঞ্জের 3 আসনই এখন বিএনপির। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জামাতের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী বললেন মির্জা ফখরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াত ইসলামের উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী। এবারের সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসনে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল। সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তার ভাষায়, জামায়াত ইসলামের উত্থান হয়েছে দীর্ঘ 15 বছর ফ্যাসিস্টের শাসনের ফলে। এটা পলিটিক্যাল সায়েন্সের অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাধা দেওয়া হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সেটাই হয়েছে। আজকে জামায়াত ইসলামী যে উত্থান হয়েছে তা আওয়ামী লীগের কারণে। তিনি জানান, আওয়ামী লীগের দমনপীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের নির্বাচন করতে না দেওয়ার ফলে এগুলো হয়েছে। তবে জনগণ তাদেরকে ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপি তো 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে। আগামী 5 বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ বলছেন নজরুল ইসলাম খান। ভোটের মাধ্যমে আগামী 5 বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বেলা 11টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা সমাপ্ত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। নজরুল ইসলাম বলেন, আমরা গত রাত থেকেই ফলাফল ঘোষণা শুনছি। আমাদের সঙ্গীরা সারা রাত এখানে ছিলেন। এর মধ্য দিয়ে জেনেছি 2/3 বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। বিএনপির সঙ্গে জোটে যারা যুক্ত ছিলেন তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন। কাজেই আমরা মনে করি এর মাধ্যমে আগামী 5 বছর বাংলাদেশের কল্যাণের দায়িত্ব জনগণ বিএনপি এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপর অর্পণ করেছেন। নির্বাচনী পরিবেশে শতভাগ সন্তুষ্ট কিনা জানতে চাইলে তিনি বলেন, আগের অনেক নির্বাচনে বহু প্রাণহানি ও ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রীয় সম্পদেরও ক্ষতি হয়েছে অনেক। এবার আল্লাহর মেহেরবানিতে তেমন কিছু হয়নি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরোপুরি আমরা ফিরিয়ে আনতে পারিনি। আমরা আশা করি যে আগামীতে আমরা জনগণকে ভোটের প্রতি আরো আগ্রহী করতে পারবো, যেন সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে নিজেদের অধিকার প্রয়োগ করে। আপিল বিভাগের আদেশের কারণে চট্টগ্রামের 2টি আসনের ফলাফল না ঘোষণার প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, আদালত এই ব্যাপারে যখন সিদ্ধান্ত দেবেন তখন এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর এই 2-3 জন ছাড়াও বিএনপি সরকার গঠনে কোনো অসুবিধা নেই। বিএনপির প্রত্যাশা কেমন ছিল জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, আমরা 292টি আসনে প্রার্থীদের মনোনীত করেছিলাম। ধারণা ছিল আমাদের সব প্রার্থী জিতবে, আর এটা সবাই মনে করে। এমনকি যারা অল্প ভোট পান তারাও বিজয়ের আশা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে নিশ্চয়ই আমাদের ফলাফল আরো ভালো হবে। রয়টার্সের প্রতিবেদন, নির্বাচন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে লন্ডনে প্রায় 2 দশক নির্বাসনে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান। সেখান থেকে দেশে ফিরে মাত্র 1.5 মাসের মাথায় জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। একসময় যার উপর কঠোর দমনপীড়ন নেমে এসেছিল, সেই নেতা এখন দেশের প্রধানমন্ত্রী হওয়ার দ্বারপ্রান্তে। 2008 সালে সেনাবাহিনী সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সবাই গ্রেপ্তার ও কারাবন্দী অবস্থায় অমানবিক নির্যাতনের পর চিকিৎসার প্রয়োজন দেখিয়ে দেশ ছাড়েন তারেক রহমান। প্রায় 16 বছর পর গত বছরের 25শে ডিসেম্বর তিনি দেশে ফেরেন। ফেরার দিন ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজারো নেতাকর্মীর ভিড়, ঢাকায় বিজয়ী প্রত্যাবর্তনের আবেগ, সব মিলিয়ে এক নাটকীয় দৃশ্যের অবতারণা হয়। দেশের পরিবর্তিত বাস্তবতার সময় স্রোত এত দ্রুত বয়ে গেছে যে নিজের অনুভূতি প্রকাশ করতেও যেন সময় পাননি তিনি। গত শনিবার রয়টার্সকে তিনি বলেন, যেদিন থেকে দেশে নেমেছি সময় কিভাবে কাটছে বুঝতেই পারছি না। তারেক রহমান বাংলাদেশের রাজনৈতিক বংশ পরম্পরা একটি প্রতীকী নাম। তার মা বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের বিএনপি প্রধান, যিনি গত 30শে ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন। দেশে ফেরার মাত্র 5 দিনের মাথায় মাকে হারান তারেক রহমান। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান ছিলেন 1971 সালে স্বাধীনতার ঘোষক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও 1977 থেকে 1981 মেয়াদের রাষ্ট্রপতি।
1981 সালে এক সামরিক অভ্যুত্থানে তার মৃত্যু দেশকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়। 3 বছর পর খালেদা জিয়া বিএনপি নেতৃত্ব গ্রহণ করেন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি পেয়েছে 200টির বেশি আসন, যা দলটির ইতিহাসে সবচেয়ে বড় বিজয়গুলোর একটি। 2001 সালে তারা পেয়েছিল 193টি আসন। এদিকে গণঅভ্যুত্থানে তরুণ নেতৃত্ব নিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি 11 দলীয় জোট থেকে নির্ধারিত 30টি আসনের মধ্যে তারা পেয়েছে মাত্র 6টি। রাস্তায় বিপুল উপস্থিতি থাকা সত্ত্বেও ভোটে তা রূপ দিতে পারেনি দলটি। নির্বাচনের আগেই জরিপে এমন ইঙ্গিত ছিল, জামায়াত ইসলামের সঙ্গে আপোষ করে এনসিপি জোট গঠনের বিষয়টি অনেক তরুণ সমর্থকের কাছে দলের আদর্শ বিরোধী হিসেবে ধরা পড়েছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে একটি সাংবিধানিক গণভোট, যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিভিন্ন জরিপ ও স্থানীয় টিভির তথ্য অনুযায়ী হ্যাঁ ভোট 20 লাখের বেশি আর না ভোট 8,50,000-এর বেশি। গণভোটে যেসব প্রস্তাব উল্লেখযোগ্য: নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ, নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা আরো দৃঢ় করা, প্রধানমন্ত্রীর জন্য 2 মেয়াদে 10 বছর সীমা। নির্বাচনে বিপুল জয়ের পরও বিএনপি কোনো বিজয় মিছিল বা শোভাযাত্রা না করার নির্দেশ দিয়েছে। দলের বিবৃতিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয় সত্ত্বেও কোনো বিজয় মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা হবে না, বরং দেশের কল্যাণে জুমার নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। তারেক রহমান এখনো নিজেকে রাজনৈতিক বংশধর হিসেবে নয়, বরং গণতন্ত্র পুনর্গঠনের নেতৃত্ব হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তিনি বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতির পথ কেবল গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে সম্ভব। পররাষ্ট্রনীতির পুনর্বিন্যাস, বিনিয়োগ বাড়ানো, দারিদ্র্যসীমার নিচে থাকা পরিবারগুলোর জন্য সহায়তা বৃদ্ধি ও নতুন শিল্প গড়ে তোলার পরিকল্পনা, সব মিলিয়ে তিনি অর্থনৈতিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রে পরিবর্তনের সংকেত দিচ্ছেন। এদিকে তারেক রহমানের আকস্মিক উত্থান বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। তরুণদের নেতৃত্বে যে পরিবর্তনের ঢেউ এসেছিল তা ভোট বাক্সে প্রতিফলিত হয়নি। আবার দুই দলের আধিপত্যের পরিচিত কাঠামোয় বিএনপির এই বিজয় অনেকের কাছে প্রত্যাবর্তন বলেই ধরা পড়েছে। আবার গণভোটের মাধ্যমে প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তার প্রতি জনসমর্থন স্পষ্ট। সব মিলিয়ে 2024 থেকে 2025 সালের এই অধ্যায় ভবিষ্যৎ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকতে পারে। গোপালগঞ্জে 3 আসনই এখন বিএনপির। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজের জেলা গোপালগঞ্জের 3টি আসনের সবগুলোতেই জয়লাভ করেছে বিএনপি। দিবাগত রাত 2:30 ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। গোপালগঞ্জ 1 অর্থাৎ মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ আসনে বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান মোল্লা ধানের শীষ প্রতীকে 68,867 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ কাবির মিয়া ট্রাক প্রতীকে পেয়েছেন 53,961 ভোট। এই আসনটিতে 1996 সালের জুনে নির্বাচন থেকে টানা 6 বার এমপি ছিলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান। তখন তিনি আওয়ামী লীগের বাণিজ্য ও শিল্প বিষয়ক সম্পাদক ছিলেন। গোপালগঞ্জ 2 অর্থাৎ গোপালগঞ্জ সদর ও কাশিয়ানীর একাংশ আসনে বিএনপির KM বাবর ধানের শীষ প্রতীকে 40,048 ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী MH খান মঞ্জু হরিণ প্রতীকে পেয়েছেন 33,039 ভোট। এই আসনে 1986 সাল থেকে 8 বার এমপি ছিলেন হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম। গোপালগঞ্জ 3 অর্থাৎ টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া আসনে বিএনপি প্রার্থী SM জিলানী ধানের শীষ প্রতীকে 60,166 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিক ঘোড়া প্রতীকে পেয়েছেন 33,867 ভোট। এই আসনে 1991 সাল থেকে 7 বার এমপি হয়েছিলেন হাসিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।